কিন্তু কতদিন আর কতদিন রিজি? অপেক্ষার একটা সীমা আছে না? কোন অপেক্ষার কথা বলছো তুমি? তোমার চাকরির নাকি আমাদের ঘর বাঁধবার অপেক্ষা? একটা কি আরেকটা থেকে আলাদা? উফ, কি অসহ্য যন্ত্রণাময় অপেক্ষা। তোমাকে এমনি দূরে দূরে রেখে আমি আর থাকতে পারছি না। অপেক্ষা তো আমাদের করতেই হবে আর কিছুদিন। এভাবে ভেঙে পড়লে চলবে না। অপেক্ষা, উফ, অপেক্ষা অপেক্ষা, আর একটু আরো একটু। কিন্তু বলতে পারো কতদিনের জীবন আমাদের, তোমার বা আমার? কতদিন, কতটুকু সময় থাকবে আমাদের হাতে? নিজেদের তৈরি করতে কি জীবনের এমন সুন্দর দিনগুলো আমাদের শেষ হয়ে যাবে না? এখনই বুড়ো ভাবতে শুরু করে দিয়েছো? জানতাম না তো। না না, এভাবে বলো না, তাহলে হয়তো আমিও ভয় পাওয়া শুরু করব। কি হয়েছে এখনই? একদিক দিয়ে ভাবলে কথাগুলো মিথ্যেও না। আমার কাহিনী তো তুমি জানো। আব্বা মারা যাবার পর আমাকে নিয়ে মা মামাদের এখানে উঠতে বাধ্য হয়েছেন। তার তো জীবনের শেষ দিন পর্যন্ত ওদের উপরই নির্ভর করতে হবে। আমি যত তাড়াতাড়ি বিদেয় হতে পারি ততই সব দিক থেকেই সুখের হয়। অন্তত একটা পেটের দায় থেকে তারা মুক্ত হয়। আমিও তো তাই বলছিলাম রিজি। ছাই বলছো তুমি? এমনিতেই এসব নিয়ে আমার চিন্তার কুল কিনারা নেই, অন্তত দুঃখের অন্ত নেই। তার উপর তুমি যদি এমন ভেঙে পড়ো, আমি কোথায় যাই বলো? তুমি ভুল বুঝছো রিজি। তোমার সব কথা জানি বলেই তো আরো বেশি অশান্তি আমার। তাছাড়া কি তাছাড়া বলো? না মানে বলছিলাম, আব্বাও আমার মুখের দিকে তাকিয়ে আছেন। এমন বৃদ্ধ বয়সে যদি তিনি আমার কাছ থেকে একটু স্বস্তি আশা করেন, সেটা মোটেই অন্যায় নয়। নিশ্চয়ই নয়। তার জন্যে অস্থিরতা আমাদের কোনো কাজে আসবে না। ধৈর্য দরকার। তোমার সাথে আমার মাত্র 3 বছরের পরিচয়, অথচ আমাদের চারপাশের কত যুবকই তো জীবন যুদ্ধে হয়রান হয়ে ঘুরে বেড়াচ্ছে। 5-10 বছর কিছুই না। তোমার সামান্য একটা কিছু হলেই আমি তোমার কাছে চলে আসব। তারপরে আমি আবার ভর্তি হয়ে যাব। মাস্টারি করার সামান্য যোগ্যতা আমার চাই চাই। তখন দেখো, তোমার আমার দুজনের মিলে আমাদের সংসার স্বাচ্ছন্দ্যে কেটে যাবে। যাবে না? যাবে, কিন্তু তোমার এই পরিকল্পনায় আমার যে চলবে না। আমার যে প্ল্যান তা এই মুহূর্তে, মানে মানে আমি চাই এই মুহূর্তে একটা চাকরি, আর পর মুহূর্তে আমি তোমাকে ঘরে তুলে নিতে চাই। পাগল, বুঝছো না কেন? যা যখন চাওয়া যায় তা তখন পাওয়া যায় না। আমার দুর্ভাগ্য, যা তুমি আমাকে বোঝাবে তাই আমি তোমাকে বোঝাচ্ছি। এখনই তোমার একটা কিছু হওয়ার আগে আমাদের ঘর বাঁধাটা ঠিক হবে না। আমি কি তাই বলছি? কিন্তু শোনো, আমার একটা প্রস্তাব আছে। অবশ্য ব্যাপারটা যদি তুমি সহজভাবে নিতে পারো। তুমি দেখছো তো এই যুগের চেহারা। না মানে বলছিলাম একটু ফ্রি মাইন্ডনেস। মানে তুমি আমাকে ভালোবাসো নিশ্চয়ই? তোমার কি কোনো সন্দেহ আছে? না মানে আমি বলছিলাম। কি বলছিলে? বলছিলাম এক্ষুনি আমাদের একটা ঘর বাঁধার ব্যবস্থা হোক। নিশ্চয়ই তুমি মন প্রাণ দিয়ে তাই চাও। তুমি আজ কেমন আশ্চর্যজনক হয়ে উঠছো। কি হয়েছে পরিষ্কার করে বলো তো, তুমি কি বলতে চাও? মানে আমি বলছিলাম, আমার চাকরি থেকে দেরি হওয়া মানেই আরো অনেক সময়, সুন্দর সোনালী দিনগুলো কুৎসিত অন্ধকারে ঝরে যাওয়া। তাই বলছিলাম, তুমি যদি মিস্টার বাড়ির সঙ্গে একটিবার দেখা করতে, মানে
তার হাতে 4-4টে চাকরি রয়েছে, সে খবর আমি নিয়েছি। তার যে কোনো একটির জন্যই আমি যোগ্য, কিন্তু সেই যোগ্যতাই যথেষ্ট নয় তা তুমি জানো নিশ্চয়ই। একটু ধরপাকড়, মানে সেভাবে একটু বলতে না পারলে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, সেটা তো সবাই জানে। লক্ষ্মী মেয়ে, তুমি আমাকে ভুল বুঝো না কিন্তু। কিন্তু বাড়ি সাহেব শোনা যায়, মানে ওনার বেশ দুর্নাম রয়েছে একটা ব্যাপারে। সেজন্যই তো আমার যাওয়া আর আমার যাওয়ায় অনেক তফাৎ, তাই তো? মানে সেটাই তো কাজে লাগানো যেতে পারে। বলছিলাম একটু ফ্রি মাইন্ডনেস, মানে হোয়াট ইজ রিকোয়ার্ড। নিশ্চয়ই, ফ্রি মাইন্ডনেস মানে তুমি তুমি আমাকে ভুল বুঝছো গরিজি। কিরকম? মানে আমি বলছিলাম এতে আমাদের তো তেমন কোনো ক্ষতিও হচ্ছে না, আর তাছাড়া আমি তো তোমাকে চিনি, অসম্ভব মনের জোর তোমার, আর তুমি বুদ্ধিমতীও। নিজের কাজ আদায় করে শিকারীর ফাঁদ থেকে সূক্ষ্ম কৌশলে বেরিয়ে আসবার ক্ষমতা তুমি রাখো। তাই তাই তো। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, তা না হলে তুমি আমাকে এ প্রস্তাব করতেই না। কিন্তু না না, আর কোনো কিন্তু নয় রিজি। ওদের মতো মানুষ খুব ভীতু হয়, আস্তে আস্তে ভয়ে ভয়ে এগোয় ওরা। পদস্থ মানুষের এক বালাই, ওরা সময় নেয়, আর এটুকু বোঝবার ক্ষমতা যাদের আছে তারা সেই সুযোগে তাদের কাজ আদায় করে নিয়ে পালিয়ে আসে। আর সেই কৌশল হচ্ছে সে যে খুব সম্পূর্ণই মুক্ত মনের অধিকারী এটা জানতে দেয়া, তথাকথিত নীতিজ্ঞানকে সংস্কার বলে মনে করে এটা বুঝতে দেয়া, এসবই তো, নাকি আরো আছে? না না, এই তো, এই বলছিলাম। ওহ রিজি, তুমি যে কি নিশ্চিত করলে আমায়। আর হ্যাঁ, তোমার সাথে আমার কি সম্পর্ক তা ওকে কিছুতেই বলো না যেন। কখনোই না। সম্পূর্ণ আধুনিক মুক্তমনা মিস রিজি কখনো কোনো বিশেষ ছেলের বাগদত্তা থাকতেই পারে না। তুমি কি বলবে তাকে? কেন বলবো? শহীদ অত্যন্ত গরিব একটা ছেলে, আমার বাবা ওকে মানুষ করেছে, এখন আমার বাবা বেঁচে নেই, ওর গরিব ফ্যামিলি নিয়ে অনেক অসহায় অবস্থার মধ্যে আছে। আমি খুব খুশি হব যদি ওর কোনো ব্যবস্থা হয়ে যায়। চমৎকার। তাহলে কাল সকালেই? সকালে? না না, এসবের জন্য সকাল ঠিক সময় না, তার চেয়ে সন্ধ্যার কিছুটা পর, রহস্যময় অন্ধকার মানুষের মনে যখন
কাকে চাই? সাহেব আছেন? জি, আপনি ভিতরে আসেন। কি খবর বলো? সব ঠিক আছে, হবে। উনি কথা দিয়েছেন তো? নিশ্চয়। কাল এমন সময়ে আবার যেতে বলেছে। তুমি যাবে নিশ্চয়ই? যেতেই হবে। উনি তোমার জন্য অ্যাপয়েন্টমেন্ট লেটার রেডি রাখবেন। 1 মাস আগের তারিখের একটা অ্যাপ্লিকেশন লিখে আমার হাতে দিও। তোমার দেরি হয়ে গেল। আমি সে ব্যবস্থা করে এসেছি। কটি বান্ধবীর সাথে সিনেমা দেখতে গেছে। কাল অ্যাপ্লিকেশনটা রেডি করে তোমার কাছে আমি পৌঁছে দেব। আর সময় মতো যেও কিন্তু। এরা আবার সময় টময় সম্পর্কে ভীষণ করা। ও নিয়ে তুমি ভেবো না। বাড়ি তো এখন আমার চেনাই। আমি সময় মতো চলে যাব। তুমি কাল এমন সময়ে এখানে অপেক্ষা করো। আমার যদি একটু বেশি রাত হয়ে যায় ভয় পেও না কিন্তু। না না, ভয় পাবো কেন? কি বলছো? চলো এবার। অ্যাপয়েন্টমেন্ট আগামী মাসের 14ই। আজ কিন্তু তুমি বেশ তাড়াতাড়ি ফিরেছো। গতকাল অবশ্য বেশি দেরি হয়ে গিয়েছিল। একদিনের মধ্যে একটা চাকরি, দেরি তো একটু হবেই। না মানে, তুমি যখন ওখানে গেলে লোকটা তো আমাকে বসতে বলেছিলেন। নিশ্চয়ই, কিন্তু তারপর তারপর আমি তোমাকে কি বলবো? আমি সত্যি নিজেকে চিনতাম না। আমি বলেছিলাম কোনো জড়তা দুর্বলতা আমাকে স্পর্শ করবে না। চমৎকার অভিনয় করে চলে আসব। সেই গর্ব আমার ভেঙে গেছে। সবকিছু শুনে উনি যখন আমার ঘাড়ের নিচে হাত রাখলেন, আমার সারা শরীর যেন পাতার মতো কাঁপছিল। ঘাড়ের নিচে? ঠিক কোন? ঘাড়ের পেছন দিকে, একই জায়গায় তিনি তার হাতটা ঘষছিলেন। তারপর 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 বলো। তারপর সবকিছু কেমন যেন স্বপ্নের মতো মনে পড়ছে। লোকটা যেন উঠে দাঁড়িয়ে গেলেন এবং আমার খুব কাছে চলে এলেন। মনে পড়েছে, হঠাৎ আমার চোখ দুটো যেন বুজে গেল। তারপর তারপর কি হলো? আমি সব শুনতে চাই, সব। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। তিনি আমাকে তুলে নিলেন। তুলে? তুলে নিয়ে তার বিছানায় শুইয়ে দিলেন। সাদা নরম ধবধবে সে বিছানা। তারপর তারপর চোখ মেলতেই দেখি উন্মাদের মতো তার চোখ দুটো আমার চোখে কি যেন খুঁজছে।
বলছিলেন? হ্যাঁ হ্যাঁ, কি বলছিলেন? না না, সে কথা আমি নিজের মুখে বলতে পারবো না। ছি ছি, কি লজ্জা! যা কল্পনায়ও ভাবিনি এই লোকটা যে এমন। ঠিক আছে, তোমাকে কিছু বলতে হবে না, আমি নিজেই যাব। কোথায়? ওরই কাছে। ওই স্কাউন্ডেলটাকে হয়তো আমি খুনও করে ফেলতে পারি। পারো, কিন্তু কেন করবে? তুমি তো চাকরি চেয়েছিলে। চেয়েছিলাম, হ্যাঁ, চাকরি আমার বড় প্রয়োজন, কিন্তু তুমি কি ঝুঁকিটা জানতে না? জানতাম। কই না তো, আমি যেন না থাক, সে বিষয়ে আমি তোমার সাথে তর্ক করতে চাই না রিজি। আগে আমি ওই শয়তানটাকে দেখব, তারপর কাল সকালে তোমার সঙ্গে আমার দেখা হবে। দাঁড়িয়ে কেন? বসো। আমি বসতে আসিনি, শুধু জানতে এসেছি। বলবো, সবই বলবো। উফ, কালকে রাতটা বাকি জীবনে আমি আর কখনো ভুলতে পারবো না। সত্যি বলতে কি জানো, আমি আমি প্রথমে ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। আমি ওকে তুলে আমার নিজের বিছানায় নিয়ে এলাম। একটু পর চোখ খুলতে ওকে জিজ্ঞেস করলাম এমনটি আর কখনো আগে হয়েছে কিনা। এর আগে? হ্যাঁ, এর আগে। কিন্তু রিজি বলল এর আগে তেমনটি আর হয়নি কখনো। তখন আমার ভয় অনেকটা কেটে গেল। আমি বুঝতে পারলাম। কি বুঝতে পারলেন? বুঝতে পারলাম এটাও রোগ নয়। মেয়েটা ভীষণ ভয় পেয়ে গিয়েছিল, আর ভয় তো পাবেই। সারা জীবন ওদেরকে ভয় তো দিয়েছি। কিন্তু জানো, কালকে রাতটায় কি যেন একটা স্পর্শ ছিল। আমি ঠিক ওই মুহূর্তে সমস্ত কিছু পরিষ্কার বুঝে ফেলেছিলাম। আপনি ভুল বুঝেছিলেন, ও তেমন না, আমি ঠিকই বুঝেছিলাম। দেখো, আমি ছেলে মানুষ নই, বেচারি। তুমি ওদেরই সংসারে মানুষ হয়েছ, তোমাকে প্রতিষ্ঠিত হতে দেখলে ওদের সবাই খুশি হবে। কত কী যে বলল। ভালোবাসার দায় বুঝি এমনই। মিথ্যে গল্প বানিয়ে ও এসেছিল ভালোবাসায় বেঁচে থাকবার অধিকার কিনে নিতে। অথচ ওর মুখ দেখে আমি বুঝতে পেরেছিলাম সে ও ধাতে তৈরি নয়। এসে বসে ও ঘামতে শুরু করেছিল। লজ্জায়, ভয়ে, ঘৃণায় শেষ পর্যন্ত সে অজ্ঞান হয়ে গেল। জীবনে ভালোবাসিনি কখনো, কিন্তু ভালোবাসার এক আশ্চর্য মরণপণ একাগ্রতা আমি ওর চোখে মুখে দেখতে পেলাম। আমি আপনার কথা কিছু বুঝতে পারছি না। তাহলে কি আপনি? আমি সেই মুহূর্তে আমার কি মনে হয়েছিল জানো? আমি যদি ঠিক বয়সে বিয়ে করতাম, আর আমার প্রথম সন্তান যদি মেয়ে হতো, আমার মেয়ের বয়স ওরই মতো হতো, হয়তো ওর মতো দেখতে সুন্দরী হতো। আর তোমার মতো একজন যুবককে ভালোবেসে ভবিষ্যৎ স্বামীর চাকরির প্রত্যাশায় আমার মতো কোনো এক স্কাউন্ডেলের সামনে গিয়ে নির্ভয়ে হাজির হতে পারত, আর বাঘের একেবারে মুখোমুখি বসে হঠাৎ অজ্ঞান হয়ে যেতে পারত ঘৃণায়, লজ্জা আর ভয়ে। আপনি? আমি মুহূর্তে আমার চোখের সামনে এক নতুন জগতের দ্বার খোলা দেখলাম। সেই মুহূর্তে আমি আমার সমস্ত অন্তর দিয়ে এক হতভাগ্য পিতায় যেন পর্যবসিত হলাম। যে হাত দুটি দিয়ে আমি ওকে আমার নিজের বিছানায় শুয়ে দিলাম, আদৌ সে হাত দুটি কোনো পিশাচের হাত ছিল না। কিন্তু মা তখন আমার সম্পূর্ণ অজ্ঞান। অনেক যত্নে ওকে সুস্থ করে তোমার চাকরির ভরসা দিয়ে যখন কিছুটা সুস্থ হলো, আমি তখন নিজে ওকে এগিয়ে দিয়ে আসলাম। আপনি আমাকে মাফ করুন। আমি জানি তুমি হয়তো কিছুই জানতে না। আমি ওকে চিনেছি।
ও ভীষণ অভিমানী। ওদের মতো মেয়েরা ভীষণ অভিমানী হয়, আর অভিমানী হয়তো তোমাকেও কিছু বলেনি। তুমি ওকে মাফ করে দিও। জি, আমি এখন আসি। এসো, জয়েন করে সেদিনে একবার আমার সাথে দেখা করো। জি আচ্ছা। রিজি তো বাড়ি নেই বাবা। কোথায় গেছে? ওর শরীর তাহলে ভালোই আছে? হ্যাঁ বাবা, শরীর ভালোই, কিন্তু কি ব্যাপার বলো তো? আমি তো তোমাদেরকে অন্যরকম জানতাম এতদিন। রিজি রাতে বলছিল তোমার বাবা কোন বড় লোকের মেয়ের সঙ্গে নাকি তোমাকে বিয়ে দিচ্ছে। আর ওদিকে নুরুদ্দিনকে তো তুমি দেখেছো হয়তো। নুরুদ্দিন? সেই যে আমার ননদের ছেলেটা কাল রাতে এসেছে। কি আশ্চর্য ব্যাপার বলো তো, মেয়েটা ওকে সহ্যই করতে পারতো না, কিন্তু সব যেন কেমন করে বদলে গেল। ওর সঙ্গে তো বের হয়ে গেল। আমি তো কিছুই বুঝতে পারছি না বাবা। আমার কথা কিছু বলে যায়নি? হ্যাঁ বলেছিল, বলেছিল তুমি একবার আসতে পারো। ও আচ্ছা, আমি আসি তাহলে। তোমাদের বাসায় গিয়েছিলাম, তুমি নেই শুনে মনে হলো এখানেই এসেছো। তুমি আবার কেন এলে? কাল তোমার উচিত হয়নি আমাকে অত করে ভয় দেয়া। মানে তুমিও ভয় পেয়েছিলে? ভয় পাবো না? তোমার কথাগুলো শুনতে শুনতে যে আমার সমস্ত শরীরে তখন কাঁটা দিচ্ছিল। ভাবছিলাম পশুটা তাহলে হতেও তো পারতো। তুমি আর কোনোদিন আমার কাছে এসো না, কোনোদিন না।